সে কিছুক্ষণের মধ্যে এখানে আসবে, সে কিছুক্ষণের মধ্যে এখানে আসবে, ঠিক আছে। কিছুক্ষণের মধ্যে ট্রেনটি ছেড়ে দিবে, কিছুক্ষণের মধ্যে ট্রেনটি ছেড়ে দিবে, ঠিক আছে। কিছুক্ষণের মধ্যে আমি তোমাকে ডাকবো, কিছুক্ষণের মধ্যে আমি তোমাকে ডাকবো। দেখো এরকম ধরনের বাক্য কিন্তু আমরা প্রতিদিন আমাদের ডে টু ডে লাইফে বলে থাকি। সো এই তিনটি বাক্যের মধ্যে একটা জিনিস কমন, যেটা হচ্ছে কিছুক্ষণের মধ্যে। দেখো কিছুক্ষণের মধ্যে এখানে আসবে, মানে সে কিছুক্ষণের মধ্যে এখানে আসবে, কিছুক্ষণের মধ্যে ট্রেনটি ছেড়ে দিবে, রাইট। কিছুক্ষণের মধ্যে আমি তোমাকে ডাকবো। দেখো এগুলো খুবই কমন একটা ডেইলি ইউজ সেন্টেন্সেস, ঠিক আছে। তো এখানে মানে তিনটে সেন্টেন্সের মধ্যে একটা জিনিস কমন, যেটা হচ্ছে কিছুক্ষণের মধ্যে। তো কিছুক্ষণের মধ্যে এটাকে ইংরেজিতে কিভাবে বলবে, ঠিক আছে, মানে কিছুক্ষণের মধ্যে এটা ব্যবহার করে ইংরেজিতে কিভাবে তুমি সেন্টেন্স তৈরি করবে। তো কিছুক্ষণের মধ্যে বোঝাতে আমরা ইংরেজিতে ব্যবহার করব ইন আ হোয়াইল। ইন আ হোয়াইল এর অর্থ হচ্ছে কিছুক্ষণের মধ্যে, রাইট। ইন আ হোয়াইল অর্থাৎ কিছুক্ষণের মধ্যে। তাহলে আমরা দেখতে পেলাম যে কিছুক্ষণের মধ্যে বোঝাতে আমরা কি ব্যবহার করব, ইন আ হোয়াইল, রাইট। এবার প্রথম বাক্যটা কি আছে দেখুন, সে কিছুক্ষণের মধ্যে এখানে আসবে, সে কিছুক্ষণের মধ্যে এখানে আসবে, রাইট। তো আমরা সেন্টেন্সটা গঠন করব এইভাবে, এই যে সাবজেক্ট কি আছে সে, তার জন্য আমরা কি নেব প্রথমে, হি। হি যেহেতু ফিউচার টেন্সে বাক্যটা আছে তার জন্য উইল দিব। হি উইল কাম হিয়ার in a while, in a while। দেখো এই বাক্যটা দেখো যে আমরা শেষে কি লাগিয়ে দিলাম, in a while, এর অর্থ হচ্ছে কিছুক্ষণের মধ্যে। he will come here, সে এখানে আসবে, in a while কিছুক্ষণের মধ্যে। সো সে কিছুক্ষণের মধ্যে আসবে, না সে কিছুক্ষণের মধ্যে এখানে আসবে, he will come here in a while। তাহলে in a while কথা বাংলা অর্থ হচ্ছে কিছুক্ষণের মধ্যে, ক্লিয়ার। এবার কি বলছে দেখো, কিছুক্ষণের মধ্যে ট্রেনটি ছেড়ে দিবে, এটা খুবই একটা মানে কি কমন একটা ইংলিশ ডেইলি সেন্টেন্সেস, রাইট। মানে কিছুক্ষণের মধ্যে ট্রেনটি ছেড়ে দিবে, ঠিক আছে। দেখো তারপর একটা কি আছে, কিছুক্ষণের মধ্যে ট্রেনটি ছেড়ে দিবে, এটা খুবই সুন্দর একটা বাক্য। এরকম ধরনের বাক্য কিন্তু আমরা বাংলাতে রেগুলারলি বলে থাকি। তো এটাকে ইংলিশে কিভাবে বলবে, আবার এখানেও আমরা ইন আ হোয়াইলকে ব্যবহার করে বাক্যটা তৈরি করব। তাহলে কিছুক্ষণের মধ্যে ট্রেনটি ছেড়ে দিবে, তাহলে আমরা কি বলবো, দ্য ট্রেন will depart, the train will depart in a while। the train will depart in a while অর্থাৎ ট্রেনটি কিছুক্ষণের মধ্যে ছেড়ে দিবে। দ্যাটস ইট, খুবই সহজ করে একদম বাক্যটা তৈরি হয়ে গেল, দেখতে পেলে। the train will depart in a while, কিছুক্ষণের মধ্যে ট্রেনটি ছেড়ে দিবে। দেখো এখানে আমরা in a while ব্যবহার করলাম। তাহলে আবার আমি বলে দিচ্ছি, কিছুক্ষণের মধ্যে বোঝাতে আমরা ব্যবহার করব in a while, একদম দ্যাটস ইট। কিছুক্ষণের মধ্যে আমি তোমাকে ডাকবো, এটা তো একদম কমন একটা সেন্টেন্স, আমরা প্রতিদিন এরকম ধরনের বাক্য ব্যবহার করে থাকি। কিছুক্ষণের মধ্যে আমি তোমাকে ডাকবো, তাহলে এটা আমি কিভাবে তৈরি করবো আবার দেখে নাও। ডাকার ইংলিশ কল, তো আই উইল কল ইউ, I will call you, আমি তোমাকে ডাকবো কিছুক্ষণের মধ্যে, তার জন্য আমরা কি এলাম, in a while, দেখতে পেলে in a while। তাহলে দেখে নাও, কিছুক্ষণের মধ্যে আমি তোমাকে ডাকবো, I will call you in a while, I will call you in a while। তাহলে দেখতে পেলে বাক্য তৈরি করা কতটা সহজ। তো আশা করি বুঝতে পারলে যে কিছুক্ষণের মধ্যে বোঝাতে আমরা ইংরেজিতে ব্যবহার করব in a while, ওকে। সো আমি একটু বাক্যগুলোকে রিক্যাপ করে নিই। সে কিছুক্ষণের মধ্যে এখানে আসবে, he will come here in a while, ক্লিয়ার। কিছুক্ষণের মধ্যে ট্রেনটি ছেড়ে দিবে, the train will depart in a while। কিছুক্ষণের মধ্যে আমি তোমাকে ডাকবো, I will call you in a while, that's it। আমার ফিরে আসা অবধি এখানে অপেক্ষা করো, আমার ফিরে আসা অবধি এখানে অপেক্ষা করো, রাইট। আমাকে আজ রাত 8টা পর্যন্ত কাজ করতে হবে, আমাকে আজ রাত 8টা পর্যন্ত কাজ করতে হবে। তারা আমার জন্য 7টা পর্যন্ত অপেক্ষা করেছিল, তারা আমার জন্য 7টা পর্যন্ত অপেক্ষা করেছিল। দেখো এই তিনটি সেন্টেন্সের মধ্যে একটা জিনিস কমন, যেটা হচ্ছে অবধি, পর্যন্ত, সো বেসিক্যালি দেখো অবধি আর পর্যন্ত দুটোই একই জিনিস।
যেমন এই বাক্যটাকে বলি আমার ফিরে আসা অবধি এখানে অপেক্ষা করো, অথবা আমার ফিরে আসা পর্যন্ত এখানে অপেক্ষা করো, দুটি কিন্তু একই জিনিস। তো অবধি এবং পর্যন্ত একই জিনিস, তো এটা নিয়ে মাথা ব্যথা করতে হবে না যে হয়তো দুটো আলাদা জিনিস কিনা, রাইট? তো এই যে অবধি বা পর্যন্ত বুঝাতে আমরা ইংরেজিতে কি ওয়ার্ড ব্যবহার করব? অবধি বা পর্যন্ত বুঝাতে আমরা ইংরেজিতে ব্যবহার করতে পারি আনটিল অথবা টিল, দুটো কি ব্যবহার করা যায়, আনটিল অথবা টিল, রাইট? আমরা টিলও ব্যবহার করতে পারি, আবার আমরা আনটিলও ব্যবহার করতে পারি। ওকে, মানে আনটিল মানে অবধি বা পর্যন্ত, টিল মানে অবধি বা পর্যন্ত। ক্লিয়ার? ওকে, তো প্রথম বাক্যটাতে ফিরে আসি। আমার ফিরে আসা অবধি অথবা আমার ফিরে আসা পর্যন্ত এখানে অপেক্ষা করো। তাহলে আমরা কি বলবো এই বাক্যটাকে? এটাকে বলবো ওয়েট হিয়ার আনটিল আই রিটার্ন। তাহলে দেখলে বাক্যটা ওয়েট হিয়ার আনটিল আই রিটার্ন, অর্থাৎ আমার ফিরে আসা অবধি এখানে অপেক্ষা করো। দেখতে পেলে? তাহলে আমরা আনটিল ব্যবহার করেছি, তার মানে কি এখানে অবধি বা পর্যন্ত বুঝাতে, বুঝতে পারলে? ওয়েট হিয়ার আনটিল আই রিটার্ন, অর্থাৎ আমার ফিরে আসা পর্যন্ত অথবা আমার ফিরে আসা অবধি এখানে অপেক্ষা করো। ঠিক আছে? পরের বাক্যটা হলো আমাকে আজ রাত 8টা পর্যন্ত কাজ করতে হবে। ঠিক আছে, আমাকে আজ রাত 8টা পর্যন্ত কাজ করতে হবে, এখানে একটা ডেডলাইন দিয়েছে 8টা পর্যন্ত। তাহলে এখানে পর্যন্ত ব্যবহার করা হয়েছে, রাইট? এই বাক্যটাকে যদি আমরা অবধি দিয়ে বলি তবুও হবে। আমাকে আজ রাত 8টা অবধি কাজ করতে হবে, তাহলে পর্যন্ত এবং অবধি দুটি কিন্তু একই জিনিস, রাইট? তো আমাকে আজ রাত 8টা পর্যন্ত কাজ করতে হবে, তো এটাকে আমরা ইংলিশে বলবো আই হ্যাভ টু ওয়ার্ক। দেখো এখানে আমরা আনটিলও ব্যবহার করতে পারি, আবার টিলও ব্যবহার করতে পারি, যেহেতু দুটোরই মানে সেম। তাহলে আই হ্যাভ টু ওয়ার্ক আনটিল 8 PM tonight. বুঝা গেল? I have to work until 8 PM tonight, অর্থাৎ আমাকে আজ রাত 8টা পর্যন্ত কাজ করতে হবে। একদম সহজ। তারপরে কি আছে দেখো শেষ বাক্যটা, তারা আমার জন্য 7টা পর্যন্ত অপেক্ষা করেছিল। তারা আমার জন্য 7টা পর্যন্ত অপেক্ষা করেছিল, অথবা তারা আমার জন্য 7টা অবধি অপেক্ষা করেছিল। বুঝতে পারছো ব্যাপারটা? তো এই বাক্যটাকে তাহলে আমরা আবার আনটিল অথবা টিল ব্যবহার করতে পারি। তাহলে কি বলবো এটাকে? দে ওয়েটেড, যেহেতু এটা পাস্ট টেন্সে আছে তার জন্য আমরা কি করে দিলাম? ইডি লাগিয়ে দিলাম, মানে অপেক্ষা করেছিল। দে ওয়েটেড, তারা অপেক্ষা করেছিল। দে ওয়েটেড ফর মি, টিল, এখানে টিল দিয়ে দিলাম, টিল 7টা পর্যন্ত, টিল 7 PM। দেখতে পেলে? তাহলে দে ওয়েটেড ফর মি টিল 7 PM, তারা আমার জন্য 7টা পর্যন্ত অপেক্ষা করেছিল। তো এইভাবে মানে অবধি বা পর্যন্ত বোঝাতে আমরা আনটিল বা টিলের ব্যবহার করতে পারি। সেই জন্যে আমি তাকে পছন্দ করি না, সেই কারণে সে পড়াশোনা করে না, সেই কারণে সে পড়াশোনা করে না, সেই জন্যে তারা চা পান করে না, সেই জন্যে তারা চা পান করে না। দেখো এরকম ধরনের সেন্টেন্স আমরা কিন্তু আমাদের ডে টু ডে লাইফে বলে থাকি। সো দ্য পয়েন্ট ইজ, এই তিনটে সেন্টেন্সের মধ্যে একটা হচ্ছে কমন ফ্যাক্টর, যেটা হচ্ছে সেই জন্যে, সেই কারণে, সেই কারণে এবং সেই জন্যে, বোথ আর সেম থিংস, রাইট? সেই জন্যে, সেই কারণে বা সেই জন্যে। দেখো এই তিনটি সেন্টেন্সে একটা জিনিস কমন, যেটা রয়েছে সেই জন্যে। তো এটাকে ইংরেজিতে কিভাবে বলবে? দেখো সেই জন্যকে ইংরেজিতে বলবে দ্যাটস হোয়াই, দ্যাটস হোয়াই। ওকে, দ্যাটস হোয়াই, দ্যাটস হোয়াই মানে সেই জন্য বা সেই কারণে, রাইট? তো প্রথম বাক্যটা কি রয়েছে দেখো, সেই জন্য আমি তাকে পছন্দ করি না, তো এটাকে ইংলিশে বলবে দ্যাটস হোয়াই। দ্যাটস হোয়াইটা প্রথমে লাগিয়ে দাও, দ্যাটস হোয়াই I don't like him, that's why I don't like him, don't like him, that's why I don't like him, সেই জন্য আমি তাকে পছন্দ করি না, অথবা সেই কারণে আমি তাকে পছন্দ করি না। বুঝতে পারলে? তাহলে সেই জন্য বুঝাতে আমরা ইংলিশে ব্যবহার করব দ্যাটস হোয়াই, এবং তারপরে সেন্টেন্সটাকে আমরা অ্যাড করে দেবো, দ্যাটস ইট। সেই কারণে, আমি আগে বললাম যে সেই কারণে এবং সেই জন্য দুটি কিন্তু একই জিনিস, যেটা ইনার মিনিং, ইন্টারনাল সেন্স, সেটা কিন্তু সেম, রাইট?
তো সেই কারণে সে পড়াশোনা করে না। তো এটাকে তাহলে আবার আমরা কি করব, দ্যাটস ওয়াই টাকে সামনে লাগিয়ে দেব, দ্যাটস ওয়াই হি ডাজ নট স্টাডি। দেখতে পেলে, দ্যাটস ওয়াই হি ডাজ নট স্টাডি, সেই জন্য অথবা সেই কারণে সে পড়াশোনা করে না। দেখতে পেলে, তাহলে আবার আমরা কি লাগালাম, দ্যাটস ওয়াইটাকে অ্যাড করে দিলাম, দ্যাটস ইট। সেই জন্য তারা চা পান করে না, সেই জন্য তারা চা পান করে না। তো আবার আমরা কি করব, দ্যাটস ওয়াই এটাকে আমরা প্রথমে লাগিয়ে দেব, দ্যাটস ওয়াই দে, মানে তারা চা পান করে না, তাহলে কি বলবো, দে ডোন্ট লাইক, দে ডোন্ট লাইক, সরি দে ডোন্ট ড্রিঙ্ক, দে ডোন্ট ড্রিঙ্ক টি। তাহলে দেখতে পেলে যে সেই জন্য তারা চা পান করে না, দ্যাটস ওয়াই দে ডোন্ট ড্রিঙ্ক টি। ড্রিঙ্ক বেসিক্যালি মিন্স পান করা, রাইট? সো দ্যাটস ওয়াই দে ডোন্ট ড্রিঙ্ক টি, অর্থাৎ সেই জন্য তারা চা পান করে না। তো বুঝতে পারলে, তাহলে ইংরেজিতে দ্যাটস ওয়াই ইউজ করবে যখন তোমরা বাংলাতে বলতে চাইবে সেই জন্য অথবা সেই কারণে। ওকে, আমি যতদূর জানি সে একজন শিক্ষক, আমি যতদূর জানি সে একজন শিক্ষক, আমি যতদূর জানি তারা এখন ব্যস্ত, আমি যতদূর জানি তারা এখন ব্যস্ত, আমি যতদূর জানি রাজ কফি পছন্দ করে। দেখো, এরকম ধরনের সেন্টেন্স কিন্তু আমরা আমাদের ডে টু ডে লাইফে বলে থাকি। দেখো, আর এই তিনটি সেন্টেন্সের মধ্যে একটা জিনিস কমন, যেটা হচ্ছে আমি যতদূর জানি। ঠিক আছে, তো আমি যতদূর জানি সে একজন শিক্ষক। দেখে না, আমি যতদূর জানি, তো এটাকে ইংরেজিতে কিভাবে বলবো, আমি যতদূর জানি এটাকে ইংরেজিতে কিভাবে বলবো, রাইট? তো দেখো, আমি যতদূর জানি এটাকে ইংরেজিতে বলবে অ্যাজ ফার অ্যাজ আই নো, অ্যাজ ফার অ্যাজ আই নো, এটা অর্থ হচ্ছে আমি যতদূর জানি। ঠিক আছে, as far as I know, as far as I know, অর্থাৎ আমি যতদূর জানি। এরকম ধরনের বাক্য কিন্তু আমরা বলে থাকি যে একটা সেন্টেন্সের শুরুতে এরকম ধরনের একটা মানে বাক্য থাকে যে আমি যতদূর জানি সে একজন ডাক্তার, আমি যতদূর জানি সে এখন বাড়িতে নেই, এরকম ধরনের সেন্টেন্স বলে থাকি। তো আমি যতদূর জানি, তাহলে এটাকে ইংলিশে বলবে as far as I know। প্রথম বাক্যটা কি বলছে দেখো, আমি যতদূর জানি সে একজন শিক্ষক। সেন্টেন্স তৈরি করা খুবই সহজ, এটা দিয়ে প্রথমে as far as I know টাকে লাগিয়ে দাও, তাহলে as far as I know। দেখো, তাহলে কি আমাদের এটার অংশ মানে হয়ে গেল আমি যতদূর জানি as far as I know সে একজন ডাক্তার। তারপরের বাক্যটা তখন আবার ইংলিশে বলে দিন, as far as I know he is a doctor, না সরি he is a teacher, শিক্ষক আছে এখানে, তার জন্য আমরা কি দিয়ে দেব, টিচার। তাহলে দেখতে পেলে যে প্রথমে as far as I know, অর্থাৎ এর অর্থ হয়ে গেল আমি যতদূর জানি, তারপর দিয়ে দিলে যে সে একজন শিক্ষক, তাহলে as far as I know he is a teacher, that's it। আবার কি বলছে দেখো, সেকেন্ড উদাহরণটা দেখো, আমি যতদূর জানি তারা এখন ব্যস্ত। তাহলে আবার আমি যতদূর জানি এটার ইংলিশটা আগে বলে দিলে as far as I know they are busy now, তারা এখন ব্যস্ত, they are busy now। তাহলে আবার দিয়ে দিলে as far as I know they are busy now। দেখতে পেলে, তাহলে দেখে নাও as far as I know they are busy now, অর্থাৎ আমি যতদূর জানি তারা এখন ব্যস্ত। ক্লিয়ার? আবার বলছে আমি যতদূর জানি রাজ কফি পছন্দ করে। তাহলে আমি যতদূর জানি আবার ইংলিশে কি বলবে, as far as I know, as far as I know, as far as I know, অর্থাৎ আমি যতদূর জানি রাজ কফি পছন্দ করে। তাহলে আমরা কি বলবো, রাজ লাইকস কফি। হয়ে গেল। তাহলে as far as I know রাজ লাইকস কফি, তাহলে আমি যতদূর জানি রাজ কফি পছন্দ করে। তো এইভাবে তোমরা মানে এই স্ট্রাকচারটা ফলো করে তোমরা নিজে থেকে এরকম ধরনের বাক্য তৈরি করতে পারবে। প্রথমে as far as I know দিয়ে দেবে এবং তারপরে তুমি যে বাক্যটা মানে যে জিনিসটার ব্যাপারে বলতে চাও সেই বাক্যটাকে তুমি তারপরে বসিয়ে দিবে, দ্যাটস ইট।
সো থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন।